প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি। সো ধারাবাহিকভাবে তোমাদের জন্য এমসিকিউ প্র্যাকটিস উইক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এক সপ্তাহ ব্যাপী হচ্ছে ক্লাস নেব তোমাদের জন্য। সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। ওকে, সো আমরা গতকালকে যে কোশ্চেনগুলো সলভ করছি, অবভিয়াসলি হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের প্রতিনিধি সলভ করতে হবে এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, যারা স্বপ্ন দেখতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, যেহেতু হচ্ছে আরেকটা সুযোগ, এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। এখন দেখো, শুরুতে কিছু কথা বলি। অনেকেই বলতেছো যে ভাইয়া পড়া কোনোভাবেই শুরু করতে পারতেছি না, গুছাতে পারতেছি না, কিভাবে শুরু করব, কি করব। ভাই এখন এই সময় নাই কিভাবে শুরু করব, রুটিন কিভাবে তৈরি করব, হ্যাঁ কিভাবে আবার নতুন করে মনোযোগ বসাবো। তোমাদের এই যে পড়াশোনাটা যাতে মনোযোগ বসাতে পারো, রুটিন ওয়াইজ যাতে পড়তে পারো, এই জন্যই মূলত কি আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস উইক, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই প্রত্যেকে হচ্ছে কি করো, সিরিয়াসলি পড়াশোনা করো। ওকে, কারণ এই সময়টা খুব দ্রুত চলে যাবে এবং আর কিছুদিন সময় আছে। তোমাদের ভালো করতে হলে পড়তে হবে এবং নতুন করে আবার সব রিভিশন দিতে হবে, ঠিক আছে? তুমি যদি ভাবো যে আমার সব গুছানো আছে, তাহলে আলটিমেটলি দেখবা যে পরীক্ষায় গিয়ে যেই কোশ্চেনগুলো আসছে বা যা তুমি পড়ছো ওর মধ্যে থেকে ভুল হয়ে যাবে। এই জন্য পড়তে হবে, প্রচুর পড়তে হবে, রিভিশন দিতে হবে, তাহলেই পসিবল, ঠিক আছে? সো যারা যারা ক্লাসে জয়েন করছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা বেশি সময় নিব না, জাস্ট 30 সেকেন্ড সময় নিব। প্রত্যেকেই শেয়ার করে ডান লিখো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আজকে আমরা হচ্ছে মেইনলি 18-19 সেশনের কোশ্চেন গুলো সলভ করব। এখন আসি, এই যে 21, 22, 23, 23, 24 এগুলো কেন সলভ করব না, যে 24, 25 পর কেন 18, 19 চলে যাচ্ছি। দেখো এখানে 21, 22, 22, 23, 23, 24, 19, 20 এই কোশ্চেন গুলো আমি এত পরিমাণ সলভ করাইতে করাইতে এখন পুরোপুরি মুখস্থ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে এই 18, 19 কোশ্চেন গুলো একটু আনকমন, একটু ডিফারেন্স, এই জন্য এই কোশ্চেন গুলো আজকে সলভ করাবো। এখন দেখো আমি যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা টপিক মোটামুটি কি হচ্ছে, আলোচনা হয়ে যাচ্ছে এবং একটা রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো প্রত্যেকেই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবা। আর আমাকে একটু বলো সবকিছু ঠিকঠাক কিনা, সবকিছু ঠিকঠাক কিনা, এবং প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখে দাও। প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখে দাও। যারা হচ্ছে এখনো রিয়াকশন দাও নাই, লাইভ একটা রিয়াকশন দিয়ে দাও এবং সবাই হচ্ছে নিজের টাইম লাইনে শেয়ার করে দাও দ্রুত, বেশ সময় নিব না। ওকে, যারা যারা জয়েন করছি প্রত্যেকে সালাম দিচ্ছে ভাইয়াপুরা, ওয়ালাইকুম সালাম। নিজ দায়িত্বে, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের হচ্ছে কি প্রথম দায়িত্ব, প্রত্যেকেই এই কাজটা করে ফেলেন। আমরা ধুমসে কোশ্চেন সলভ করব, সরাসরি ক্লাসেই চলে যাব। ওকে, আমি একটু শেয়ার করে দেই, দেন তোমরা নিজেরা শেয়ার করতে থাকো এবং ডান লিখো। শুধু শেয়ার করলে হবে না, ফাঁকি দেওয়া চলবে না কোনোভাবেই। ওকে, ডান, আমারটা ডান আলহামদুলিল্লাহ। এবার তোমরা, শ্রাবণ বলছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ শ্রাবণ, ভালো আছি। শেয়ার ডান, এটাও সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তোহা থেকে শুরু করে টোটাল কতজন জয়েন করছি দেখো তো। ওকে, তাহলে আমরা শুরু করি। যারা যারা শেয়ার করিনি তারা হচ্ছে একটু কাইন্ডলি শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধুদের। আর আমরা সরাসরি কোশ্চেন সলভিং এ চলে যাব। প্রথম কোশ্চেনটাই বিশ্লেষণমূলক কোশ্চেন ভাইয়া পুরা। এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে 4টা অপশন পড়ে দেন আনসার করা লাগবে। 4টা অপশন পড়ে দেন কি করা লাগবে, আনসার করা লাগবে। বুঝতে পারছো? সো দেখো এখানে কি বলছে। এখানে বলছে পদ্মা সার্ভিসের হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করছে। এসব ভুলের জন্য রেওয়া মিল মিলবে না কোনটার কারণে? এখন দেখো রেওয়া মিল কখন মিলে না, যখন হচ্ছে তোমার, আমরা জানি যে রেওয়ামিলের ভুল হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা নীতিগত ভুল, একটা কর্ণিক ভুল। এখন এই নীতিগত ভুলের মধ্যে নীতিগত ভুল হচ্ছে একটা আর কর্ণিক ভুল হচ্ছে কি 4টা। এই ভুলগুলো যদি হয়, আমরা জানি যে এগুলোর নামে ভুল কিন্তু কাজে ভুল না, ঠিক আছে? এমন হয় নামে ভুল কিন্তু কাজে ভুল না। ওকে, তার মানে এটা ভুল, বাট ভুল হলেও এটা রেওয়ামিল মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। এখন আমরা একটা একটা করে অপশন দেখি ভাইয়া পুরা। প্রথমেই দেখো মাত্র 90 জন। প্রথমেই দেখো যে সেবা প্রদান 20,000 টাকা জাবেদাভুক্ত হয়নি, তার মানে জাবেদাভুক্ত হয়নি, এটা বাদ পড়ার ভুল, তার মানে এটার কারণে রেওয়ামিল মিলে যাবে। দেন দেখো দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 10,000 টাকা খতিয়ান মুক্ত হয়নি, তার মানে খতিয়ান মুক্ত হয়নি, এটা খতিয়ান মুক্তির ভুল, ঠিক আছে? তারপর দেখো মারুফকে প্রদত্ত 5,000 টাকা মাসুদের হিসাবে লিখছে। আমরা জানি এক হিসাবের টাকা আরেক হিসাবে লিখে ফেললে
সেটা কি বলতো, বেদাখিলার ভুল বা খতিয়ান মুক্তির ভুল। তারপরে দেখো কর্মচারী, এই কর্মচারীকে প্রদত্ত বেতন 15,000 টাকা, বেতন হিসাবে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। তার মানে কর্মচারীকে যদি আমরা বেতন প্রবাদ করি, তার মানে তাহলে যাবাতে কি হবে, বেতন হিসাব ডেবিট। কি হবে বলতো, বেতন হিসাব ডেবিট, তাই না? এবং হচ্ছে ভাইয়া পুরা নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। এখন দেখো এই যে বেতন হিসাবে সুন্দর করে তারা 10,000 টাকাই লিখছে, ভালো কথা 10,000 টাকাই লিখছে, বাট এরা নগদান বইতে কিন্তু 15,000 টাকা লিখছে। এখন একটা ডিফারেন্স হয়ে গেছে না? যদি গাণিতিক ভুল হয় বা যোগ বিয়োগের ভুল হয়, তাহলে এটার কারণে কি রেওমিল মিলবে? মিলবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডি নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে তোমার এই নীতিগত ভুল এবং কর্ণিক ভুলের মধ্যে পড়ে। তার মানে অবশ্যই অবশ্যই রেওমিল কি করবে, মিলে যাবে। সবাই বুঝতে পারছি ভাইয়া পুরা? সুফিয়ান 102 জন, তামান্না, তাবাসসুম, আবু সুফিয়ান, মেহজাবিন, মাইশা, ইউনবি, জাহিদ, জোনায়েদ, অনেকে জয়েন করছি। ওকে, এখানে যতগুলো স্টুডেন্ট জয়েন করছো প্রত্যেকে একটা করে শেয়ার করলে কতগুলো শেয়ার হয়ে যায়। ওকে, তারপর আর বলা লাগবে না, শেয়ার করো শেয়ার করো। ওকে, প্রথম কোশ্চেনটা সবাই বুঝতে পারছি? একটু হলেও কোশ্চেন ঢাবির কোশ্চেনটা আগের বারের তুলনায় একটু কঠিন হবে। আগের বারে বলতে এই বছর তোমরা যে পরীক্ষাটা দিছো অলরেডি, এটার তুলনায় এখন যে পরীক্ষাটা হবে একটু হলে কি হবে, হার্ড হবে, একটু হলে স্ট্যান্ডার্ড হবে, একটু হলে কি বিশ্লেষণমূলক কোশ্চেন দিবে। তার মানে অবশ্যই ধৈর্য সহকারে কি করতে হবে, ক্লাস করতে হবে। ঠিক আছে, ক্লাস করতে হবে এবং তোমার পরীক্ষার হলে গিয়ে আনসার গুলো কি করতে হবে, কোশ্চেন পড়ে দেন আনসার করতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। 2 নাম্বার কোশ্চেন, এই প্রশ্নটা সবাই পারবা। এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশের ভিত্তি থেকে আসছে। তার মানে এখানে বলছে যে দোকানটি IFRS অনুযায়ী আয় চিহ্নিত করে, নীতি অনুসরণ করেন, তাহলে কখন এই 1,00,000 টাকা অর্জিত হয়েছে বলে গণ্য করা হয়। তার মানে আমরা জানি হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে 2টা। হিসাব বিজ্ঞানের ভিত্তি কয়টা? 2টা। একটা হচ্ছে বকেয়া ভিত্তি, আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে নগদান ভিত্তি। একটা হচ্ছে বকেয়া ভিত্তি, আরেকটা হচ্ছে কি নগদান ভিত্তি। বকেয়া ভিত্তি একটা, আরেকটা হচ্ছে কি বলতো, নগদান ভিত্তি। এখন দেখো নগদান ভিত্তি, এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে IFRS অনুযায়ী কি চিহ্নিত করছে। তার মানে আমরা জানি এই বকেয়া ভিত্তিটা হচ্ছে একটা আধুনিক ভিত্তি এবং এই বকেয়া ভিত্তি হচ্ছে IFRS এবং গ্যাপ কর্তৃক স্বীকৃত, তাই তো? তার মানে আধুনিক ভিত্তি হচ্ছে বকেয়া ভিত্তি এবং এটা IFRS এবং গ্যাপ কর্তৃক স্বীকৃত, তাই না? তাহলে আমাদের বকেয়া ভিত্তি কি বলে? বকেয়া ভিত্তি বলে ভাইয়া যখনই কোনো আয় অর্জিত হবে সাথে সাথে আয় হিসাবে লিখে দিতে হবে, যখনই কোনো ব্যয় সংগঠিত হবে সাথে সাথে ব্যয় হিসাবে লিখে দিতে হবে। তো দেখো এখন পড়ো, একটি কাপড়ের দোকান নভেম্বরের 30 তারিখে, কত তারিখে? 30 তারিখে 1,00,000 টাকার কাপড় বিক্রি করে। তার মানে ভাইয়া 30 তারিখে কাপড় বিক্রি করে ফেলছে, তার মানে কাপড় যেহেতু বিক্রি করছে আয় কিন্তু অলরেডি অর্জিত হয়ে গেছে, তাই না? কাপড় যেহেতু বিক্রি করছে আয় কিন্তু অর্জিত হয়ে গেছে। এটা নগদে হয়েছে নাকি বাকিতে হয়েছে নাকি চেকে হয়েছে নাকি নোটে হয়েছে, ডাজন্ট ম্যাটার, আয় হয়েছে মানে আয় হয়ে গেছে, আয় অর্জিত হয়েছে, আয় হিসাবে লিখে ফেলতে হবে। তার মানে আর কখন কি করছে এটা দেখার বিষয় না। বিক্রয় হয়েছে কত? 1,00,000 টাকা নভেম্বরের 30 তারিখে, তার মানে নভেম্বরের 30 তারিখে কি আমার আয় অর্জিত হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আমি কি সবাইকে বুঝাতে পারছি? মানে তার মানে নভেম্বরের 30 তারিখ। এখন দেখো যদি কোশ্চেনটা হতো যে নগদান ভিত্তি অনুসারে কখন আয় অর্জিত হয়েছে, তখন তোমার দেখতে হতো যে আসলে কোথায় আমার নগদে পণ্য বিক্রি হয়েছে। তখন তোমার হচ্ছে নগদান, নগদান ভিত্তি কি বলে যে ভাই বিক্রয় যখনই হোক বা ব্যয় যখনই হোক ডাজেন্ট ম্যাটার, আমার দেখতে হবে নগদে হয়েছে কিনা। যদি নগদে হয় তাহলে সেটা আয় হিসাবে তোমার চিহ্নিত করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো আমরা একটু চলে গেলাম সেই শুরুতে ভিত্তিতে। আমি একটু ডিটেলস আলোচনা করতেছি। অনেকে মন খারাপ করতে পারে যে ভাই এত ডিটেলস কেন পড়ায়, তবে এটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে আমি বিশ্বাস করি, কারণ হচ্ছে এই টপিকগুলো তোমাদের মাথায় আবার চলে আসবে। ঠিক আছে, একটা একটা করে কোশ্চেন সলভ করে আমি পারি, বাট এটা তোমাদের জন্য তেমন একটা ইফেক্টিভ হবে না, তাহলে ভাইয়ের ক্লাসে কেন আসছে, তাই না? ওকে, পরের কোশ্চেনটা, সো এটাও একটু বিশ্লেষণ কোশ্চেন, বিশ্লেষণমূলক প্রশ্ন, যে বলছে যমুনা এন্টারপ্রাইজ নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিপণী তৈরিতে প্রভাব ফেলবে না? এই যে ভাইয়ারা সবাইকে আবারও বলতেছি, এবং এটা আমি অনেক আগে থেকে বলতাম, এটা একটু মনে রাখবা। এই যে না মানে ব্যাংক সমন্বয় বিপণীতে প্রভাব ফেলবে না, যে শেষে একটা না থাকে, এই জিনিসটা যাতে তোমাদের মাথায় থাকে, যেটা যাতে তোমরা দেখো পরীক্ষার হলে, এইটুকু যাতে হচ্ছে সেন্স থাকে। হ্যাঁ, অনেক সময় অনেকে কি করে জানো, অনেক সময় অনেকে যেটা হয় যে এরা মানে পরীক্ষার হলে গিয়ে ভয়ে ঠিকমতো কোশ্চেনটা পড়তে পারে না।
ওকে, সো আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট সবার আনসার করে ফেলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে তারা একটু আনসার করার ট্রাই করি, বোর্ড থেকে দেখি পারি কিনা। আমাদের হ্যাপি আফা আনসার করছেন বি নাম্বার, গ্রেট। দেখি না হলে কিন্তু মার দিব। হুম, দেখো কোনটা ব্যাংক সমন্বয় বিপরীত তৈরিতে প্রভাব ফেলবে না। আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিপরীতে দুইটা পক্ষ কাজ করে। কয়টা? দুইটা। এখন দুইটা পক্ষ যদি কাজ করে ফেলে তাহলে এটা কোনো প্রভাব ফেলবে না। একটা পক্ষ যদি কাজ করে আরেকটা পক্ষ কাজ না করলে তখন প্রভাব ফেলবে। তাহলে আমরা প্রথমেই পড়ি, দেখো পরিবহনের জমা আমরা প্রত্যেকে জানি এখানে একটা পক্ষ কাজ করছে, সেটা হচ্ছে আমানতকারী, তার নগদান মধ্যে যোগ করছে, ব্যাংক কোনো কাজ করে নাই, তার মানে এটা প্রভাব ফেলবে। তারপর দেখো ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা, সার্ভিস চার্জের ক্ষেত্রে কাজ কে করছে? এটার ক্ষেত্রে কাজ করছে ব্যাংক। কে কাজ করছে? ব্যাংক। তার মানে এখানে একটা পক্ষ কাজ করছে। তারপর দেখো আমানতকারীর ভুল, শুধু আমানতকারী ভুল করছে, আমানতকারী ঠিক করা লাগবে, তার মানে এখানে একটা পক্ষ কাজ ভুল করছে, মানে কি কাজ করা লাগবে। এখন দেখো ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক টাকা, তার মানে আমরা জানি ইস্যুকৃত চেকটা ভাইয়া কাজকে করে? আমানতকারী। আমানতকারী তার নগদান বইতে টাকা কি করে? বিয়োগ করে দেয়। বাট এখানে বলছে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, তার মানে আমানতকারীও কাজ করছে, ব্যাংকও কাজ করে ফেলছে। ক্লিয়ার? তারপরে দুইটা পক্ষই কাজ করে ফেলছে, এটা এখন ব্যাংক সমন্বয় মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। গট ইট মাই ডিয়ার স্টুডেন্ট? বুঝতে পারছি? তার মানে এই প্রশ্নগুলো যদি সলভ করতে চাও তাহলে তোমার পুরোটা পড়ে দেন আনসার করতে হবে। বুঝতে পারছি সবাই? পুরোটা পড়ে তারপর কি করতে হবে? আনসার করতে হবে। ওকে, 3 খ নাম্বার, কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে আস্ক করো, কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে আস্ক করো, বিকজ আমরা কোশ্চেন চেঞ্জ করে ফেলে তখন আস্ক করলে কিন্তু লাভ হবে না আলটিমেটলি। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? আমরা জানি হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। সবাই নোট করবা, হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এখন এই আর্থিক হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয় কাদের জন্য? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। কাদের জন্য? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। এখন যদি প্রশ্ন আসে বহিস্থ ব্যবহারকারী কারা? কারা? বহিস্থ ব্যবহারকারী হচ্ছে মূলত প্রতিষ্ঠানের বাইরে যারা থাকে, মূলত হচ্ছে শেয়ার হোল্ডার, পাওনাদার, সরবরাহকারী, এরা হচ্ছে কি বহিস্থ ব্যবহারকারী। তার মানে আর্থিক বিবরণী বা আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য। আর এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আছে, এটা তৈরি করা হয়, এটা তৈরি করে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। এই তো অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। ক্লিয়ার? এখন দেখো প্রধান শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এখন আসি, অনেকে জানি 3টা শাখা, কয়টা? 3টা। উৎপাদন বা হিসাব বিজ্ঞানকে আলাদাভাবে অনেকে ধরে, বাট মনে রাখবা আধুনিক হিসাব বিজ্ঞানের শাখা 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আর আর্থিক হিসাব বিজ্ঞান। এই উৎপাদন বা হিসাব বিজ্ঞানকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লিয়ার? ওকে, এখান থেকে প্রশ্ন আসলে পারবো আমরা? আশা করি পারবো। তামান্না তাবাসসুম, তারপর হচ্ছে শাহেদ, মেহজাবিন, সবাই আনসার করছে। আয়েশায়ানি, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতেছি তো? এই ক্লাসে রেসপন্স করা লাগবে এবং সাথে সাথে বলতে হবে, না পারলে না বুঝলে সাথে সাথে বলবা যে ভাই বুঝি নাই, তবে রেসপন্স করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সময় কি ডিরেক্টলি এই কোশ্চেনটা চলে আসতে পারে, নরমাল ডিরেক্টলি চলে আসতে পারে। ঠিক আছে? সো মনে রাখবা যে এখানে বলছে যে সময়ের উপরে নির্ভর করে না। শুধু এটা না, আমরা জানি যে অবচয় কি, অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম হচ্ছে মূলধন কম দেখানো হয়, অবচয় কম দেখানো হয়, মুনাফা কম দেখানো হয়, সময়ের উপর নির্ভর করে না, অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুসারে। এই যে কোশ্চেন গুলা, এখান থেকে একটা কোশ্চেন কি আসার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে? তার মানে সময়ের উপর নির্ভর করে না কোনটা ভাইয়া? সময়ের উপর নির্ভর করে না উৎপাদনের একক পদ্ধতি, কারণ এখানে আমরা মোট উৎপাদনের পরিমাণকে মানে আমাদের চলতি বছরের উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা গুণ করলেই পেয়ে যাই হচ্ছে উৎপাদনের একক মেথডের অবচয়টা। ঠিক আছে? তার মানে আমাদের এখানে ম্যাথ কালের কোনো দরকার নাই। ওকে, ক্লিয়ার? এখানে আমাদের কি ম্যাথের কোনো দরকার নাই। ওকে, সো আমাদের তামিম মোল্লা আনসার করছে, আরিফা তাসনিম, হ্যাপি আক্তার, জান্নাত, সো আয়েশা, প্রত্যেকে আনসার করছি। ওকে, এই তোমরা কি বাসায় হচ্ছে নিজেরা কি পড়াশোনা করতেছো? অনেকে আমাকে বলতেছে ভাইয়া রুটিনটা হচ্ছে তৈরি করতে পারতেছে না। মানে এখন যদি এগুলো বলো তাহলে কিন্তু সময় শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আফসোস করতে হবে অনেক বেশি। ঠিক আছে? সো আফসোস করা যাবে না। এটার জন্য কি করা লাগবে, কি করতে হবে নিজে করো ভাই, নিজে ভালো জানো। আমি রুটিন করে দিলে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না।
নিজের রুটিন নিজে তৈরি করো, কখন কোন সাবজেক্ট দিলে সেটা তুমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারবা এবং সঠিকভাবে পড়তে পারবা, ওই অনুসারে নিজে সুন্দর করে একটা রুটিন করে দেন হচ্ছে তোমরা আনসার করে ওভাবে অ্যাপ্লাই করার ট্রাই করো এবং নিয়মিত পড়াশোনা করো যে কয়দিন বাকি আছে। ওকে, অবচয় আমি সবগুলো কোশ্চেনের কথা বললাম। ওকে ওকে, সো রূপান্তর ব্যয়টা ভাই আমি এর আগে অনেকবার বলছি, যদি কোশ্চেন আসে তাহলে রূপান্তর ব্যয়ের থেকে ম্যাথও আসে না, ডিরেক্টলি সূত্র চলে আসে, এবং এটা তোমরা জানো যে এই বছরই কি আসছে রূপান্তর ব্যয়টা। জাস্ট আমি বলতাম যে উৎপাদন ব্যয়ের আমরা একটা কি করছি, একটা ছক দিয়ে দিচ্ছি তাই না, একটা সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, সেখানে ওই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে প্রত্যেকটা স্টেপের যে ব্যয়গুলা, বিশেষ করে মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, কারখানা উপরি ব্যয়, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, তারপরে হচ্ছে আমাদের মোট ব্যয়, প্রতিষ্ঠানের বিক্রয়, এগুলো সব বের করতে পারবা। রূপান্তর ব্যয়টা কি, এখানে জাস্ট প্রত্যক্ষ কাঁচামালটা আসবে না, এইটুকু জাস্ট কি করবে, বাদ যাবে। ঠিক আছে, এইটুকু কি করবে, বাদ যাবে, একটু মাইট দিলে সবাই ঠিক হয়ে যাবে। সুফিয়ান বড় হইছো, ঠিক আছে, এই সময় হচ্ছে মাইট দেওয়া যাবে না, এখন হচ্ছে নিজেরটা নিজের বুঝতে হবে। এবং অফলাইন হলে সেক্ষেত্রে হচ্ছে স্পেশাল পানিশমেন্ট দেওয়া যেত, কান তো ধরে রাখতাম, 1 ঘন্টা পর্যন্ত ক্লাসে দাঁড়া করে রাখতাম, এমনিতেই সোজা হয়ে যেত, তাই না? সো এখন যেহেতু নাই সুযোগটা, অবশ্যই অবশ্যই বাসায় পড়ো সিরিয়াসলি। জি ভাইয়া, ইংলিশ বাংলাটা নিলে ভালো হয়। হ্যাঁ ভাই, ভালো হয়, তোমাদের ভালো যেভাবে হবে সেটা আমরা করব। ওকে ওকে, তাহলে রূপান্তর ব্যয়ের অংশ নয়, কোনটা রূপান্তর ব্যয়ের পার্ট না আমাকে বলো। রূপান্তর ব্যয়ের অংশ নয়, এই যে দেখো যত কোশ্চেন সলভ করতেছে বারবার চলে আসতেছে নয় না, এই নয় না, এটা যাতে মাথায় থাকে, হ্যাঁ এটা যাতে মাথায় থাকে, এটা যাতে কোনোভাবে মাথা থেকে না যায়। তার মানে রূপান্তর ব্যয়ের অংশ নয় হচ্ছে ভাই প্রত্যক্ষ কাঁচামালটা, প্রত্যক্ষ কাঁচামালটা কি রূপান্তর ব্যয়ের অংশ নয়। এবং এটার যে সূত্রটা আমরা জানি, এখানে প্রত্যক্ষ কাঁচামাল বাদে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং কারখানা উপর ব্যয়, এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের রূপান্তর ব্যয়টা। কি পেয়ে যাব আমরা, প্রতিষ্ঠানের রূপান্তর ব্যয়টা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, সো ছয় হচ্ছে ডি নাম্বারটা তাহলে কারেক্ট অ্যান্সার, প্রত্যক্ষ কাঁচামাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, নিম্নের কোনটির ফলে তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে? এই প্রশ্নটা সলভ করতে হলে অবশ্যই তড়িৎ অনুপাতের সূত্র কেটে লিখে ফেলতে হবে। তার মানে তড়িৎ অনুপাতটা কি ভাই, উপরে কি চলে আসবে, তরল সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা পাবো কি বলতো, আমরা পাবো হচ্ছে তড়িৎ অনুপাত। তার মানে এই যে তড়িৎ অনুপাত, এটা সূত্র কি বলতো, এই তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে এরকম যে তরল সম্পদ, এই তরল সম্পদকে আমরা কি করব, চলতি দায় দ্বারা ভাগ করব। সূত্রটা আমরা লিখে দিলাম, কারণ হচ্ছে এই সূত্রটা লিখে তোমার জন্য অনেক ইজি হবে কোশ্চেনটা বিশ্লেষণ করা। চলতি দায়, এখন দেখো এখানে বলছে কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে। এখন দেখো মজুদ পণ্যের হ্রাস, এই মজুদ পণ্যের হ্রাস যদি হয়, এটা আমরা জানি, এটা মজুদ পণ্যটা, এটাকে আমরা তরল সম্পদ থেকে বাদ দিয়ে দিই, তাই না? যখন আমরা তরল সম্পদ বের করি তখন বাদ দিয়ে দিই। তারপরে দেখো এখানে প্রাপ্য সময় বৃদ্ধি, তার মানে কি সম্পদ বৃদ্ধি, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ অনুপাত বৃদ্ধি পাবে, এটা হবে না। তারপরে দেখো জমাকৃত মুনাফা বৃদ্ধি, এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। তার মানে এই যে প্রদায় সময় বৃদ্ধি, এটা কি একটা দায়, এই দায় যত বাড়বে, এই দায়ের পাশে যত বাড়বে তোমার কি করবে, অনুপাতটা তত হ্রাস পাবে। দায় যত বাড়বে অনুপাতটা হ্রাস পাবে, কারণ এটার সাথে একটা বিপরীত সম্পর্ক, আর সম্পদের সাথে অনুপাতের একটা পজিটিভ সম্পর্ক যেহেতু উপরে আছে, তাই না? এখানে যত দায় বাড়তে থাকবে অনুপাতটা তত হ্রাস পেতে থাকবে, তার মানে প্রদায় সমূহ বৃদ্ধি। তার মানে শুধু প্রদায় না, এখানে যদি প্রদায় নোট চলে আসে বা অন্যান্য যে কোনো দায় চলে আসে তাহলে ওই দায়টা দিয়ে দিবে, মানে চলতি দায় যদি বাড়ে তাহলে তোমার কি করবে, তড়িৎ অনুপাতটা হ্রাস পাবে। ক্লিয়ার? তাহলে কি করবে, তড়িৎ অনুপাতটা হ্রাস পাবে। ক্লিয়ার? ওকে, আমরা আমাদের রাহি মাহিকে অনেকদিন পর ক্লাস দেখতেছি, তাই না? রাহি মাহি এখনো কি সেই লেট করে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সেই শুরু থেকে ক্লাস করে রাহি। ওকে, সো এটা সবাই ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? তার মানে সমাপনী মজুদ পণ্য বের করতে হলে কি করতে হবে, শুরুতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হবে, তাই না? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বের করতে হলে শুরুতে কি করতে হবে, বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ বের করতে হবে, তাই তো? ওকে, শুরু করা যাক। এই নিজেরা সলভ করো, দেখি কে কে পারো, নিজেরা সলভ করো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত। ভাই ভালো করে খেয়াল করো, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ যেটাই বের করতে বলো,
একটা সিকোয়েন্স আমরা যেটা দিছি। শুরুতে কি করব, আমরা বিক্রয়যোগ্য পণ্য ব্যয় বের করব। এখানে দেখো প্রারম্ভিক মজুত মাল আছে ভালোই, এখানে আমাদের এটা পুরোপুরি মিলে গেল, দুজনেই আছে। এখানে জামাই বউ দুজনেই আছে, তাই না? এখানে হচ্ছে প্রারম্ভিক মজুত মাল 30,000 টাকা, ক্রয় আছে কত টাকা, 2 লাখ টাকা। তার মানে ভাইয়া পুরা 2,30,000 টাকা হচ্ছে এখানে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কত টাকা? 2,30,000 টাকা আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন লাগবে হচ্ছে আমাকে সমাপনী মজুত পণ্য বের করতে হবে। সমাপনী মজুত পণ্যের পরিমাণ বের করতে হবে, তাহলে বাদ দিতে হবে কি? বাদ দিতে হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় কি এখানে দেওয়া আছে? না, কিন্তু দেওয়া আছে বিক্রয়ের উপর মুনাফা 25%, আর বিক্রয় আছে কত টাকা? 1 লাখ টাকা। তার মানে এই 1 লাখ টাকার উপর মুনাফা আর কত পার্সেন্ট? 25%। 1 লাখ টাকার উপর মুনাফা আর 25% করলে এই 25,000 টাকা কি এখানে আমাদের মুনাফা। এই 25,000 টাকা কি বলতো এখানে আমাদের মুনাফা। 25,000 টাকা কি এখানে আমাদের মুনাফা। তো দেখো এই বিক্রয় থেকে যখন আমরা মুনাফাটা বাদ দিয়ে দিব 25,000 টাকা, এই যে মুনাফা বাদ দিয়ে দিলাম 25, তাহলে এই যে 75,000 টাকা এটার নামে হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? এটার নামে হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখান থেকে 75,000 টাকা বাদ দিয়ে দেই, কত হয়? 1,55,000। এই 1,55,000 টাকা কি আমাদের সমাপনী মজুত পণ্য। ওকে, ইউএনবি সীমা আক্তার আনসার করছো অলরেডি। আচ্ছা, 1,55,000 টাকা, তাই না? তো দেখো এই সিকোয়েন্সটা জাস্ট অ্যাপ্লাই করবা। শুরুতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে যে এলিমেন্টসটা বের করতে বলবে, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, তোমরা ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবে আশা করি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আয়েশা বলছো ভাইয়া ডিউক এবার কি লিখছো, হুবহু দিবে, নতুন কিছু করলে ভালো হতো না? হুবহু কিছু কোশ্চেন থাকবে, তবে মনে রাখবা, তুমি এটা মনে রাখবা বা এটা তুমি বিশ্বাস করবা যে হ্যাঁ, কোশ্চেন ধরো আমি একটাও কমন পাবো না, তারপরও আমি কিভাবে সলভ করতে পারবো, মানে এটার জন্য তোমার নিজেকে যেভাবে তৈরি করা দরকার সেভাবে তুমি নিজেকে তৈরি করো, সেভাবে তুমি তোমার প্রিপারেশনটা গুছাও। ওকে, সেভাবে তুমি তোমার প্রিপারেশনটা গুছাও। ওকে ওকে ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তবে দিন শেষে প্যাটার্ন কখনো ব্রেক হবে না, এটা সব বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং ধাবিত হবে না। পরের প্রশ্নটা দেখো, এখানে বলছে যে হচ্ছে মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনের কোন পদ্ধতির প্রয়োগ যুক্তিযুক্ত। অর্থাৎ নিম্নগামী, নিম্নগামী বলতে কি? নিম্নগামী হচ্ছে যে পণ্যের প্রাইসটা কি করা, কমে যাওয়া, এটা কিন্তু মুদ্রাস্ফীতি না। তো এখানে নিম্নগামী মানে হচ্ছে এরকম যে 15 টাকা ছিল প্রাইস, 10 টাকা হয়ে গেছে, 60 টাকা হয়ে গেছে, 5 টাকা, এই প্রাইসটা কমে যাচ্ছে। আমরা জানি লাফাইলে লিফো, তো না লাফাইলে কি ফিফো। এখন এখানে লাফাই নাইকা, এখানে ড্যান্স করে নাইকা, তাহলে এখানে কি হবে? এখানে ফিফো হবে, সিম্পল। এখন দেখো এই যে এখানে মুদ্রাস্ফীতি আছে নাকি মুদ্রা সংকোচন আছে, এই জিনিসগুলো কিন্তু যদি না ধরতে পারো তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। এবং যদি এটাও মনে রাখতে পারো যে লাফাইলে লিফো না লাফাইলে ফিফো, তাহলে আর যুক্তি খোঁজা লাগবে না এবং কষ্ট করে বের করা লাগবে না। ঠিক আছে? আর যদি হচ্ছে তোমরা যারা হচ্ছে এটা কিভাবে বের করে এটাও জানো কিভাবে হয়, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, এখন করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য করবো না। তবে এইটুকু মনে রাখা আপাতত শর্টকাট, যেহেতু রিটেন নাই, লাফাইলে লিফো না লাফাইলে ফিফো। ঠিক আছে? তার মানে মুদ্রাস্ফীতি, যখন পণ্যের দাম বাড়বে, পণ্যের প্রাইসটা, তখন হচ্ছে লিফো, আর যখন মুদ্রা সংকোচন হবে, পণ্যের প্রাইস কমে যাবে, তখন কি? লিফো। ঠিক আছে? আফসানা, আফসানা কি ক্লাস করি না রেগুলার? হ্যাঁ, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। আজকে আমরা অনেক দ্রুত যাচ্ছি, তাই তো? অনেক দ্রুত যাচ্ছি। এখন দেখো এখানে আছে, দেনাদারের থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে কি বলে? একদম সিম্পল, এক কথা অ্যান্সার করা হলো প্রদত্ত বারটা। আমরা জানি বারটা হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। বারটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বারটা, একটা হচ্ছে কি বলতো, নগদান বারটা। কারবারি বারটা আর হচ্ছে নগদান বারটা। ওকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে নগদান বারটা। এখন দেখো এই নগদান ভারটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাপ্ত ভারটা, আরেকটা হচ্ছে প্রদত্ত ভারটা। ক্লিয়ার? আর এটা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় ভারটা, আরেকটা হচ্ছে বিক্রয় ভারটা। এখন দেখো
প্রাপ্ত ভারটা জড়িত হচ্ছে পাওনাদারের সাথে, প্রদত্ত ভারটা জড়িত হচ্ছে কিসের সাথে? দানাদারের সাথে। তার মানে আমরা যখন যাবতীয় করবো তখন এটা মনে রাখবো প্রাপ্ত ভারটা মানে আয়, প্রাপ্ত ভারটা জড়িত কার সাথে? পাওনাদারের সাথে। আমরা যখন পাওনাদারকে টাকা পরিশোধ করে দেই, হ্যাঁ, আমরা যখন পাওনাদারকে টাকা পরিশোধ করে দিই তখন যে ছাড়টা পাই সেটা হচ্ছে আমার প্রাপ্ত ভারটা। তার মানে সেটা আমার জন্য আয়। পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত ভারটা হিসাব ক্রেডিট। যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করি তখন যদি আমরা কিছু ছাড় দিই, আলটিমেটলি আমার জন্য লস। ধরো আমি ধরো একজনের কাছ থেকে টাকা পাবো 5 লাখ টাকা, এখন আমি তার কাছ থেকে 4,50,000 টাকা নিলাম, 50,000 টাকা কম নিলাম, ছাড় দিলাম, এটা আমার জন্য আলটিমেটলি কি? লস, ব্যয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত ভারটা। তার মানে প্রদত্ত ভারটা একটা ব্যয়, প্রদত্ত ভারটা হিসাব ডেবিট, প্রদত্ত ভারটা জড়িত কার সাথে? দেনাদারের সাথে। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, দেনাদার বা প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। ওকে, ওকে, সো ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এটা একটু স্ক্রিনশট নিতে পারো যদি হচ্ছে প্রয়োজন হয়। এখানে মনে রাখবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নগদ ভাট্টা, নগদান ভাট্টা বা নগদ ভাট্টা। এই নগদ ভাট্টার দুই প্রকার, একটা প্রাপ্ত, একটা হচ্ছে কি প্রদত্ত ভাট্টা। এখন এই দুইটা ভাট্টা, বাট এখানে কি হয় যদি কোশ্চেন আসে নিচের কোনটা অনগদ লেনদেন? ইন্টারেস্টিং কেন? কারণ হচ্ছে এখানে নগদ ভাট্টা, বাট এই দুইটা নগদ ভাট্টা হওয়া সত্ত্বেও এই দুইটা কিন্তু নগদ কোনো লেনদেন না। কেন ভাই? এটা কোনো নগদ হিসাব না। হ্যাঁ, এটা কোনো নগদ হিসাব না। কেন হিসাব না? কারণ এর সাথে নগদ জড়িত নয়। প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা দুইটার সাথে কি নগদ জড়িত না। তার মানে অনগদ লেনদেন কোনটি? এই প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা। নগদ বার্তা হওয়া সত্ত্বেও এই দুইটা কি অনগদ লেনদেন। ঠিক আছে, এই পয়েন্ট একটু মাথায় রাখবা। অনেক সময় চলে আসে, অনেক সময় কি করে, অনেক সময় কি করে চলে আসে। আয়কর ধার্য করা হয় কিসের উপর? সিম্পল কোশ্চেন। আয়কর ধার্য করা হয় কিসের উপর? আয়কর। আমরা আয়কর কিসের উপর ধার্য করি? আয়কর আমরা কি কি বলে হতো ভাই? আয়করটা আমরা কি করি? আয়করটা আমরা আয়ের উপর ধার্য করি, তাই না? আয়করটা আমরা কি করি? আয়ের উপর ধার্য করি। তার মানে তোমার প্রতিষ্ঠানের আয় যত বেশি হবে করের পরিমাণ তত বেশি হবে। আয় যত বেশি হবে করের পরিমাণ তত বেশি হবে, আয় যত কম হবে করের পরিমাণ তত কম হবে। আয় যত বেশি মূলধন তত বেশি, মালিকানা সত্ত্ব তত বেশি। আয় যত কম মূলধন বা মালিকানা সত্ত্ব তত কম। বিকজ এই মূলধন বা মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি এটার সাথে আয়ের একটা পজিটিভ সম্পর্ক। ঠিক আছে, এটার সাথে আয়ের একটা পজিটিভ সম্পর্ক। ওকে, আমি একটু দেখি যে তোমরা হচ্ছে শুধু ক্লাস করলেই কি হবে ব্যাপারটা? বাসায় বর্তমানে কে কত ঘন্টা পড়তেছো? ওকে, বাসায় বর্তমানে কে কত ঘন্টা পড়তেছো? আর তোমাদের অনেকেই হচ্ছে ভাবতে পারো যে আমার রিটেনে খারাপ হয়েছে, আমি আর ভালো করে পড়বো না, আমি চান্স পাবো না। দেখো, রিটেন যেমনই হয়েছে তোমাদের যেহেতু হচ্ছে কোশ্চেনে ভুল ছিল, হয়তো পরীক্ষার হলে গিয়ে অনেকে ওই যে প্রথমে যে কোশ্চেন ভুল ছিল ওইটা দেখে কিছুটা হলো কি তোমাদের ধরো পরীক্ষার হলের যে পরীক্ষার যে একটা মানে ধারাবাহিকতা বা যে একটা গতি এটা হচ্ছে ব্রেক হয়ে গেছে এবং ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ঠিক আছে, এই কারণে হয়তো বা রিটেনটা তেমন মানে এক্সপেকটেশন অনুসারে তুমি দিতে পারো না এটা। তবে রিটেনে যে 100% হওয়াই লাগবে ব্যাপারটা এমন না। তোমার যদি 60% 70% হয় তুমি মার্ক পেয়ে যাবে। এই জন্য যার রিটেনে যেমনই হয়েছে পরীক্ষা ভাই ওইটা ফোকাস না করে তুমি ফোকাস করো এখন যে এমসিকিউ পরীক্ষাটা হবে এটা কিভাবে ভালো করে দেওয়া যায়। ঠিক আছে, এভাবে হচ্ছে এদিকে হচ্ছে ফোকাস করবা। আর যদি এটা না করতে পারো তাহলে আলটিমেটলি দেখবা যে ওই যে নেগেটিভ চিন্তা ভাবনার কারণে যদি তুমি এখন পড়াশোনা না করে আমার চান্স হবেই না, এটা করে যদি বসে থাকো তাহলে ভাই অনেক বড় বড় লস করবা তুমি। ঠিক আছে, সো ওইটা নিয়ে টেনশন করা যাবে না। তোমার যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট ফোকাস অন যে সামনে এমসিকিউ পরীক্ষা হবে এটার উপর ফোকাস করতে হবে পুরোপুরি। ওকে, সো আমি এটা একটু দেখতে চাই যে বাসায় কে কত ঘন্টা পড়ে। আমাদের ক্লাস করলে যে হবে ব্যাপারটা এমন না। ভাই আগের বার 50.75 মার্ক ছিল, অনেক মার্ক, অনেক। একটু তো পড়ি না। ওকে, যাই হোক, দেখো যারা এই আবেগী কথা বলতেছো যে একটু তো পড়ি না, তাদের জন্য ওয়ার্নিং, তাদের জন্য লাস্ট ওয়ার্নিং। এবং বলা যায় যে আমি হচ্ছে যদি ডিউর আগে আবারও সুযোগ হয় একটা ক্লাস নিতেও পারি এবং পসিবিলিটি নাও হতে পারে। কারণ আমি এত এত বেশি ক্লাস নিয়েছি তোমাদের, এখন হয়তো ধরো আমার কোশ্চেন সলভ করার মতো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, হয়তো আমি নতুন কোশ্চেন তৈরি করে তোমার ক্লাস নিতে পারি, তবে ওইগুলা পড়ার আলটিমেটলি তেমন একটা লাভ নাই। দিন শেষে এই কোশ্চেন ব্যাংক থেকে বা ডিউর যে প্রিভিয়াস এর কোশ্চেন আছে এই প্যাটার্নে পরীক্ষা হবে। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেক আমরা ক্লাস নিচ্ছি,
ঠিক আছে, প্যাটার্ন যদি আমি অন্য প্যাটার্নে পড়াই আলটিমেটলি সেটা আমাদের ডিউর কোশ্চেনের থেকে ডিফারেন্স হবে। ঠিক আছে, সেই জন্য হয়তো ক্লাস আর নাও নেওয়া হতে পারে। এই জন্য বলতেছি প্রত্যেকেই দেখো আমরা ক্লাস নিচ্ছি, তুমি শুধু এই ক্লাসে করবা এবং ভাববা যে হ্যাঁ আমার প্রিপারেশন পুরোপুরি গুছানো হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি ভেবে থাকো এবং যদি প্রিপারেশন না নাও তাহলে তোমার জন্য অনেক 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 খারাপ কিছু অপেক্ষা করতেছে। সবাই বাসায় সময় দাও, নিজে পড়ো। ওকে, নিজে পড়ো এবং এক্সামও দাও বসে বসে। এই জিনিসগুলো অনেক বেশি দরকার। এতদিন পরিশ্রম করছো, এইটুকু ভাবো যে 12-13 বছর পড়ছো, এইচএসসির জন্য পড়ছো এবং লাস্ট অ্যাডমিশনের জন্য 4 থেকে 5 মাস যাবত কষ্ট করতেছো। এখন যদি তুমি 10 দিন 15 দিন কষ্ট না করতে পারো তাহলে এই যে এতদিনের পরিশ্রম সম্পূর্ণটা বিফলে চলে যাবে। ঠিক আছে, সো যারা 0 ঘন্টা পড়তেছি, পড়ি না, পারি না, আবার কই থেকে শুরু করবো, চান্স হবে না, এটা যদি বলো তাহলে আলটিমেটলি এটা তোমার জন্য লস এবং তুমি হচ্ছে তোমার যে আউটকাম পাওয়ার কথা, তোমার যে গোল, এটা কখনোই অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য বলবো প্রত্যেকেই বাসায় সময় দাও, বাসায় পড়ো। ইংরেজিটা যেহেতু হচ্ছে পাস পাওয়া লাগবে, ইংরেজিতে প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়ো। অ্যাটলিস্ট হচ্ছে মেমোরাইজিং পার্ট পুরো মুখস্থ করে ফেলো, এখান থেকে যেহেতু হুবহু রিপিট হচ্ছে এবং যে বই থেকে পড়ছে আবার নতুন করে একটু শুরু করো প্লিজ। ঠিক আছে, আর কয়েকটা যদি একটু করো তাহলে অবশ্যই দেখবা যে এখান থেকে কমন থাকবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকবে। তোমার ভিতরে কনফিডেন্স কখন থাকবে, তুমি কখন বলতে পারবা, ধরো তুমি এক্সাম হলে গেছো, তোমার ভিতরে ধরো পরীক্ষা শুরু হওয়ার আগে একটা কনফিডেন্স থাকবে যে এই রুম থেকে যদি একজন চান্স পায় আমি পাবো। কেন আমি পাবো? কারণ হচ্ছে আমার প্রিপারেশন পুরোপুরি গুছানো, কোশ্চেন যেমনই হোক টার্গেট থাকবে ফুল মার্ক আনসার করার এবং মোটামুটি আমি আনসার করে আসতে পারবো। এমন কনফিডেন্স বিল্ড আপ করতে হলে তোমার পরিশ্রম করতে হবে। ভাই যে যতটুকু পরিশ্রম করতেছো, মানে পরিশ্রমের তুমি আউটকামটা, রেজাল্টটা পাবে। ঠিক আছে, এটা মাস্ট। ওকে, সেই জন্য বাসায় পড়ো, শুধু অ্যাকাউন্টিং পড়লে হবে না, ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট সমান ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমার কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাস্ট রিকোয়েস্ট থাকলো। যদি হচ্ছে এটা হয় তাহলে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। তোমাদের স্বপ্নের ক্যাম্পাস, আমাদের স্বপ্নের ক্যাম্পাস ছিল, বাট আমরা বর্তমানে স্টুডেন্ট, আমরা বের হয়ে যাব আর 2-3 বছর পর। ঠিক আছে, তবে এখন যেহেতু রানিং স্টুডেন্ট আরো প্রায় 3 বছরের মতো থাকবো, তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে জুনিয়র হয়ে আসবে, দেখা হবে সবার সাথে, তাই না? আর যদি পড়াশোনা না করো তাহলে হচ্ছে স্বপ্ন কখনোই পূরণ হবে না এবং তোমাদের যত ইচ্ছা, আকাঙ্ক্ষা, হ্যাঁ যত স্বপ্ন, সব কি হয়ে যাবে, ধুলির সাথে হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তাই না? মানুষ কিন্তু কি করতে পারে না, স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না। এটা আমরা পড়ছিলাম না, একটা ড্রিম কবিতা ছিল না এইচএসসি তে? ওকে, সো আমরা তাহলে এবার আবার পড়াশোনায় ব্যাক করি। কোশ্চেন ইজি ছিল তাই। এখানে বলছে নিম্নের কোনটি আইবিএম একটি সীমাবদ্ধতা। ভাই সীমাবদ্ধতা এই জিনিসটা দেখলেই মনে পড়ে যে সীমাবদ্ধতা কি, ভাই এখানে কিছু আমার কি আছে, ল্যাকিংস আছে, আমার এখনো ঘাটতি আছে, তাই তো? এবং সহজ ভাষায় বলি, এই সীমাবদ্ধতাটা হচ্ছে একটা বিষয় সম্পূর্ণ মিথ্যাও হবে না, সম্পূর্ণ সত্যিও হবে না। এখানে মনে হতে পারে যে কিছু সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, বাট 100% মিথ্যা হবে না, 100% সত্যি হবে না। এখানে কিছু লিমিটেশন থাকবে। ঠিক আছে, তো বলছে আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। ভাই পুরো মিথ্যা কথা। তারপর আয় বিবরণী অডিট করা অত্যন্ত জটিল, এটাও মিথ্যা কথা। তারপর দেখো শেয়ার হোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করে না, এটাও কি পুরোপুরি মিথ্যা কথা। তার মানে এই তিনটার একটাও আমার লিমিটেশন বা সীমাবদ্ধতা হচ্ছে না। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে যে কিছু ব্যয় এবং কিছু সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না, সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মূলত একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা। এবং আমি হচ্ছে শেষের দিকে তোমাদের একটা রুটিন করে দিব, রুটিন বলতে আমি একটু ধারণা দিয়ে দিব, এভাবে করলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, সীমা আক্তার জান্নাত, আফসানা মিমি, সুমা, শাহেদ, হ্যাপি। ওকে, এটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ডেনিম লিমিটেডের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ডেনিম লিমিটেডের কার্যকরী মূলধন আছে 40,740 টাকা। কোম্পানির চলতি অনুপাত হচ্ছে 5:2, সম্পদের পরিমাণ কত টাকা? সিম্পল, কার্যকরী মূলধন, এটার নাম, আরেকটা নাম কি চলতি মূলধন, বিকল্প নাম মাস্ট। কার্যকরী মূলধনের আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। ঠিক আছে, কার্যকরী মূলধন আরেকটা নাম চলতি মূলধন। টাকায় কত আছে? 40,740 টাকা। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি কোম্পানির চলতি অনুপাত, চলতি অনুপাত কত? 5:2। তার মানে এটা চলতি সম্পদ, এটা কি চলতি দায়। তো দেখো চলতি সম্পদ 5, চলতি দায় 3, তাহলে কার্যকরী মূলধন কত আসছে?
সরি 2, তাহলে কার্যকরী মূলধন আছে 3। আমরা টাকায় দেওয়া আছে 40,740, 3 হচ্ছে কি আমার অনুপাতে, ভাগ করে বের করতে বলছে কি সম্পদের পরিমাণ। সম্পদ কত ছিল 5, তার মানে 5 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 67,900। তোমরা জানো এই টাইপের কোশ্চেন প্রতিবারে একটা করে আসে, এবার একটা আসতে পারে। ওকে, অলরেডি অনেকে পাবলিকান হয়ে গেছো, গুচ্ছ, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো তারা আরো ফ্রিলি পরীক্ষাটা দিতে পারবে এবং কনফিডেন্স নিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে, যার একবার চান্স হয়েছে তার ভিতরে সেই লেভেলের একটা কনফিডেন্স কাজ করে এবং সে হচ্ছে কনফিডেন্স নিয়ে দেখাতে পারে, ঠিক আছে? সো তারাও ট্রাই করবা ডিউর পরীক্ষাটা যাতে ভালো হয়। ওকে, +67,900। সালাম, আফসানা, তারপর সীমা আক্তার আনসার করছো, গুড। পরেরটা কি বলছে, নিট মুনাফা অথবা নিট ক্ষতির পরিমাণ কত। এখন যখনই তোমার এই ম্যাথগুলাতে, হিসাব সমীকরণের ম্যাথগুলাতে বলবে নিট মুনাফা অথবা নিট ক্ষতির পরিমাণ কত, তুমি জাস্ট যতটুকু পরিবর্তন হয়েছে অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্ত্ব, জাস্ট পরিবর্তনটা দেখবা। যখনই তোমাকে বলবে যে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত টাকা, তুমি জাস্ট পরিবর্তন কতটুকু হয়েছে এইটুকু দেখবা। তাহলে দেখো আমরা শুরুতে যে সম্পদ দায় দেওয়া আছে এইটুকু আমরা কনসিডার না করি, এবং মনে রাখবা যখন তোমার বলবে যে বছর শেষে সম্পদের পরিমাণ কত, বছর শেষে দায়ের পরিমাণ কত, তখনই জাস্ট তুমি কি করবা, তখনই জাস্ট হচ্ছে বছরের শুরুতে যে উপাদানগুলো আছে সেটার সাথে কতটুকু পরিবর্তন হয়েছে, বাড়ছে কমছে, এটা কাজ করে দেন সমাপনীটা বের করো। বাট যখন নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করতে বলবে অথবা দুইটা উপাদান দেওয়া থাকবে একটা বের করতে বলবে, তখন তুমি যেটা করবে তখন হচ্ছে জাস্ট পরিবর্তনটা দেখবা। তাহলে দেখো এখানে কোম্পানির সম্পদ বৃদ্ধি পাইছে 2 লাখ টাকা, দায় হ্রাস পাইছে, তার মানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে আমার হবে যোগ, তাহলে টোটাল হয় কত টাকা, 3 লাখ টাকা। এখানে দেখো দায় যেহেতু হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব 100% বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে হচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে হচ্ছে কি বলতো, এই মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে হচ্ছে তোমার নিট মুনাফা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে হচ্ছে নিট মুনাফা, মালিকানা সত্ত্ব হ্রাস মানে হচ্ছে নিট ক্ষতি। ক্লিয়ার? তার মানে মালিকানা সত্ত্ব কি করছে, হ্রাস পাইছে। এখন যারা এটা পারি না তাদেরকে আমরা শর্টকাট ট্রিক্সের বাইরে শেখাবো, এভাবে সমীকরণটা লিখবা। এখানে মূলত কি হয়েছে, সম্পদ হচ্ছে তোমার 2 লাখ টাকা বৃদ্ধি পাইছে, তাই তো? আগে এখানে 2 লাখ টাকা সম্পদ বৃদ্ধি পাইছে এবং দায় 1 লাখ টাকা হ্রাস পাইছে, তাহলে ওই কত, এখানে এটা হ্রাস এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস, তার মানে দেখো 3 লাখ টাকা হয়ে যায়। সুন্দর করে ফেলবো, তার মানে ওই যেহেতু প্লাস ফিগার আছে তার মানে অবভিয়াসলি মুনাফা, অবভিয়াসলি প্রফিট। এটাই পরীক্ষার মধ্যে আবার কি হয়, অনেক বেশি যদি মনে করো এক্সাইটেড থাকে এবং কনফিডেন্স লেভেল বেশি থাকে, তখন আবার হচ্ছে কি হয়, কোশ্চেন হচ্ছে ভালো করে আনসার করা যায় না, মানে ভিতরে একটা প্যানিক কাজ করে এবং হচ্ছে পরীক্ষার হলে তখন মাথায় কাজ করে না, এমন হয়ে যায় যদি হচ্ছে বেশি মানে এক্সাইটেড থাকো। ইসরা বলছো ভাইয়া আমার পরশু ঢাবির অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের এক্সাম, দোয়া করবেন। ওকে, সো দোয়া রইলো। নিচের কোনটির জন্য সমন্বয় জবাবদার প্রয়োজন হয় না। সহজ ভাষা, আমরা সমন্বয় জবাবদার হতে হলে অবশ্যই দুইটা পক্ষ থাকবে, একটা স্থায়ী হিসাব আর একটা অস্থায়ী হিসাব। তারপর আমরা জানি যে অগ্রিম বকেয়া, এই হচ্ছে সমন্বয় থাকলে অ্যান্টি, তাই না? যেমন ধরো এখানে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, তারপরে কি অবচয়, আর কি বলতো কুঋণ সঞ্চিতি, মানে পুরাতন কুঋণ সঞ্চিতি, এটাকে বোঝাচ্ছে। এই হচ্ছে সমন্বয় দাখিলার অ্যান্টি। এখন দেখো এই হচ্ছে কি সমন্বয় দাখিলার অ্যান্টি। এখন দেখো অগ্রিম আয়, এটা হচ্ছে মূলত একটা দায়। অগ্রিম আয়টা কি বলতো, অগ্রিম আয়টা মূলত হচ্ছে একটা দায়। এই অগ্রিম আয়টা মূলত হচ্ছে কি একটা দায়। কেন দায়? কারণ হচ্ছে আয় অর্জিত হয় না, তুমি টাকা নিয়ে আসছো। অগ্রিম ব্যয়টা হচ্ছে কি একটা সম্পদ। তারপর বকেয়া আয়টা কি বলতো, বকেয়া আয়টা হচ্ছে কি একটা সম্পদ।
আর বকেয়া ব্যয় কি বলতো? বকেয়া ব্যয় একটা দায়। ওকে, অবচয় কি? শুধু একটা ব্যয়, ব্যয় এবং কুঋণ সঞ্চিতি, এটাও মূলত একটা বিপরীত সম্পদের মধ্যে কাজ করে। তার মানে এই দুইটা হচ্ছে কি এর সাথে সম্পর্কিত? সম্পদের সাথে, সম্পদের সাথে জড়িত, সম্পদের সাথে কাজ করে। এবং এই ব্যয় যদি বাড়ে তাহলে সম্পদ কি করে? হ্রাস পায়। তার মানে অবচয় এবং কুঋণ এই দুইটা কি করে? সম্পদকে হ্রাস করে দেয়। এটা হচ্ছে মূলত ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে সম্পদ কি করে? হ্রাস পায়। ঠিক আছে, এখন দেখো অনেক সময় ডিরেক্টলি চলে আসে যে বকেয়া ব্যয় এটা কোন ধরনের হিসাব, বকেয়া ব্যয় কি, অগ্রিম ব্যয় কি, এই টাইপের প্রশ্নগুলো অনেক সময় চলে আসে। ওকে, তার মানে কি অর্জিত আয়, তামান্না তাবাসসুম লিখছে অর্জিত আয়, ইয়েস। তাহলে এটা কি হবে? এটা হবে অর্জিত আয়টা, অর্জিত আয়, কারণ এখানে একটা হিসাব শুধুমাত্র সেবা হিসাব অন্তর্ভুক্ত, এখানে আর কোনো হিসাব নাই। ক্লিয়ার? ওকে, সো নেক্সট কোশ্চেন। বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে, সো এই কোশ্চেনটা আমরা অনেকবার সলভ করছি, আমরা প্রত্যেকে জানি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ কি হয়। এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে আমরা নিট ক্রয় থেকে ক্রয় বারটা বাদ দিই। নো, এই যে নিট ক্রয় দেখতেছো তোমরা, এই নিট ক্রয় মানে কি বলতো? এই নিট ক্রয় মানে হচ্ছে ভাইয়া অবশ্যই এখান থেকে মানে ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, তারপর হচ্ছে অন্ত পরিমাণ, এগুলো যোগ বিয়োগ করার পর সর্বশেষে আমরা যেটা পাইছি এটার নামে হচ্ছে নিট ক্রয়। তারপর নিট ক্রয় হয়েছে যেখানে সকল ধরনের কাজ করা হয়ে গেছে অলরেডি। তার মানে নিট ক্রয়টা কি? নিট ক্রয়টা হচ্ছে সব ধরনের কাজ করা অলরেডি হয়ে গেছে, তাই তো? সব ধরনের কাজ করা অলরেডি হয়ে গেছে, দেন আমরা ক্রয় পাইছি। তার মানে নিট ক্রয় থেকে ক্রয় বারটা বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। নিট ক্রয়ের সাথে বহি পরিমাণ, এটা বিক্রয় পরিমাণ, এটাও আসবে না। তারপর নিট ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেওয়া, এটাও হবে না। বাট ডি নাম্বারটা কারেক্ট আনসার, সেটা হচ্ছে যে নিট ক্রয় হচ্ছে নিট ক্রয়ের সাথে অন্ত পরিমাণ যেটা আছে এটা হচ্ছে কি করা হয়? যোগ করা হয়। ঠিক আছে, সো এই কোশ্চেনগুলো সলভ করতে হলে চারটা অপশন পড়েই তারপরে ডিসাইড করতে হবে যে হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবং তুমি হচ্ছে অ্যাডমিশনে জানো যে অনেক সময় মনে হতে পারে দুইটা বা তিনটা অপশনে কারেক্ট, তখন তোমার দেখতে হবে কোনটা ক্লোজ আনসার। অ্যাডমিশনে যেটা হয় সেটা হচ্ছে এক্সাক্ট আনসারটা বের করতে হবে। ধরো দুইটা আনসারই সঠিক মনে হচ্ছে, এখন যেটা একদম ডিরেক্টলি মনে হচ্ছে তোমার যে এখানে দুইটার মধ্যে কম্পেয়ার করে যে এটা একটু বেশি অ্যাপ্রোপ্রাইট, তখন ওইটাকে তোমরা কারেক্ট আনসার হিসেবে দিবা। নেক্সট, নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? আমরা জানি নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ পদ্ধতি যদি চলে আসে, এই প্রত্যক্ষ পদ্ধতি যদি মেথডটা চলে আসে, এই প্রত্যক্ষ পদ্ধতি মেথড চলে আসলে একটা এক্সট্রা হিসাব চলে আসবে, সেটা হচ্ছে সরবরাহকারীকে নগদ প্রদান। এই এক্সট্রা একটা হিসাব চলে আসবে, এটুকু একটু মনে রাখবা, দ্যাটস ইট, এইটুকুই। ঠিক আছে, এইটুকুই, বুঝতে পারছি? জাস্ট এইটুকুই হচ্ছে মাথায় রাখবা, এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, মানে এই বিষয়টা অনেক বেশি হাস্যকর, মানে ও কমেন্ট করছে ব্যাপারটা ওরে যে ডিরেক্টলি আমি বলতেছি, ব্যাপারটা এমন না যে এটা কিসের ক্লাস চলতেছে। দেখো একটা জিনিস, এখানে ক্লাস হচ্ছে এবং ক্লাসের উপরে সুন্দর একটা টাইটেল দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য হিসাব বিজ্ঞান ক্লাস, আমাদের এমসিকিউ ফ্রি, ফ্রি উইথ যেটা, এটা লেখা আছে। ইভেন আমাদের এমনও কিছু স্টুডেন্ট আছে, ধরো আমি এখানে অ্যানাউন্সমেন্ট দিছি জাস্ট বিকাল 5টা 15 মিনিটে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস, কমেন্টে লিখবে ভাইয়া হিসাব বিজ্ঞান ক্লাস কখন হবে, হ্যাঁ এটা লিখবে। আবার ধরো একটা পোস্ট করছে আমি সুন্দর করে যে পিডিএফ হচ্ছে তোমাদের কি করা হয়েছে, ড্রাইভে দেওয়া হয়েছে এবং ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দিছি পোস্টে, তখন আবার কি বলবে যে ভাইয়া পিডিএফ কখন দিবেন? ঠিক আছে, ভাইয়া পিডিএফ দিবেন না, মানে এই টাইপের হচ্ছে কোশ্চেন করে। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে তোমার কিছুটা হলে বোঝা উচিত যে ক্লাসটা কিসের। আমি তো টাইটেল তো এখানে দেওয়া আছে, আমি একটু দেখি, দেখে তো বুঝতে পারতেছি এটা কিসের। ঠিক আছে, তো দেখো এইটুকু যদি সচেতন না হও বা এইটুকু যদি মাথায় না থাকে, আলটিমেটলি কি আর বলবো বলো, কলেজ লেভেল শেষ হয়ে গেছে, এটা কে আক্স করতে পারে? এই টাইপের কোশ্চেন কে আক্স করতে পারে? একটা যদি হচ্ছে তুমি তোমার একটা ছোট ভাইকে নিয়ে আসো যে 2তে পড়ে বা 3তে পড়ে, সে এসে বলতে পারে যে ভাইয়া এখানে কিসের ক্লাস হচ্ছে, বা তোমাকে এসে আক্স করতে পারে যে আপু এখানে কিসের ক্লাস হচ্ছে, বা তুমি কিসের ক্লাস করতেছো। তাই না? এটা কি তোমাদের মানায়? এখন বলো, এটা মানায়? মানে এই বিষয়টা সত্যি অনেক বেশি
মানে আপসেট হই আমি। ঠিক আছে, শুধু এই বছর না, প্রতি বছর দেখবে যে আমাদের পেট বেসে এমন অনেক স্টুডেন্ট আছে, এরা হচ্ছে এই টাইপের হচ্ছে কোশ্চেন করবে। ঠিক আছে, এবং সেটা একদিন না, এটা হচ্ছে 1000 দিন করবে। এবং তারা মানে যারা কাস্টমার সাপোর্টে কাজ করে এদেরকে তো একদম পাগল বানাই ফেলে মাঝে মাঝে। আগে যাই হোক, এটা হচ্ছে পাপের কিছু না, অনেকে কনসার্ন না, তবে এইগুলো একটু খেয়াল রাখবা। এখন বড় হয়েছো না, ইউনিভার্সিটিতে আসতেছে, এখন যদি ওই আগে স্কুলের মতো, যদি স্কুল লাইফের মতো ওরকম আচরণ থাকে বা ওরকম বিহেভ করো, তাহলে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে না। ঠিক আছে, এবং নিজের কাছে খারাপ লাগবে, তখন হচ্ছে ব্যালেন্স করে চলতে পারবে না। বিভিন্ন টাইপের স্টুডেন্ট পাবে এখানে সারা বাংলাদেশ থেকে। এই এখানে আবার একজনকে মিন করে হচ্ছে এই কথা বললো না, হ্যাঁ, তাহলে সে কষ্ট পাবে। আমি ওকে বলিনি, আমি সবাইকেই সবার উদ্দেশ্যে বলছি, এবং এটা হয়, অনেকবার হয়েছে এই জন্য, তাই না? সো এটা পাপের কিছু না, পাপিও না। হয়তো সে হচ্ছে অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ না এবং সে জানে না, হঠাৎ করে আসে। আবার অনেকে কি হয়, অনেকে হচ্ছে দেখবা যে বেশি পণ্ডিত হলে সে একটু মজা নেওয়ার জন্য আসে, মানে আসে ক্লাসে, যে এখানে সবাই ক্লাস করতেছে, সবাই কমেন্ট করতেছে, ওদেরকে একটু জ্বালায় আসে, ওদের সাথে একটু মজা নেই। ঠিক আছে, এই মজা নেওয়ার জন্য একদল লোক আছে, এরা এসে মনে করো তোমার ডিস্টার্ব করবো। ঠিক আছে, তুমি পড়তেছো মনোযোগ দিয়া, কেন তুমি পড়তেছো, তোমার পড়তে দিবে না। বুঝতে পারছো, এই হচ্ছে অবস্থা আমাদের। পিডিএফ দিবেন না, আমার কাছে প্রশ্ন ব্যাংক নাই। তোমরা এটাও বলে রাখি, সিমি জাহান, আমাদের হচ্ছে দেখবা যে একটা তোমার হচ্ছে ডাইভ লিঙ্ক আছে, যেখানে এডুকেশনের সব ক্লাসের পিডিএফ ওই লিঙ্কে তোমরা পেয়ে যাবা। আমি তো সেখানে হচ্ছে আপলোড দিয়ে দিব, ওই মানে পোস্টে গিয়ে তোমরা ড্রাইভ লিঙ্কে ক্লিক করে দেখবা যে অ্যাকাউন্টিং নামক একটা সফটওয়্যার আছে, ফোল্ডার আছে, সরি, ওই ফোল্ডারে ঢুকলে হচ্ছে তুমি কি পাবা, এই ক্লাসগুলোর পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং আরেকটু বলে রাখি, এখানে যে কোশ্চেনগুলো সলভ করালাম, এখানে দেখতে পাচ্ছ 17-18 সেশনের কোশ্চেন, তো এখানে আহামরি নতুন কিছু আমি অ্যাড করি নাই। এই পিডিএফ না দিলেও হবে, কারণ তুমি জাস্ট কি করবা, তুমি হচ্ছে তোমার বইতে যেই প্রিভিয়াস এর কোশ্চেন দেওয়া আছে বা কোশ্চেন ব্যাংক তুমি পড়ছো, ওখান থেকে প্র্যাকটিস করে নিবা। এটা তার সাজেশন মূলক ক্লাস না, এখানে জাস্ট হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন এর ক্লাসে আমরা ক্লাস নিচ্ছি। বেশি বললে আবার কচু গাছের সাথে গলায় দিয়ে মরে যেতে পারে, সবাই একজনকে ব্লেম করো না। না, এখানে কাউকে ব্লেম করো না, এটা আমি শুরুতেই বলে নিছি। ওকে, সেটা অলরেডি সবাই আনসার করছে। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান বা নীতিমালা হচ্ছে কি বলতো, আইএফআরএস। এখন আইএফআরএস যদি না থাকতো তখন তোমরা বিএফআরএস কে দিতা, বিএফআরএস যদি না থাকে তখন কি করবা, গ্যাপ কে দিতা। একটু ফুল মিনিং গুলো একটু মনে রাখবা। গ্যাপ মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, আইএফআরএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, গ্যাস মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো এইগুলো একটু মনে রাখবা, তাহলেই হচ্ছে দুই একটা যদি ফুল মিনিং চলে আসে তোমরা যাতে আনসার করে আসতে পারো। কোনটি লেনদেন নয়, আমরা প্রত্যেকে মোটামুটি জানি যে লেনদেন হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তার মানে তোমরা দেখবা যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আছে কিনা, তার মানে অর্থ ধারা কি করতে হবে, পরিমাপ করতে হবে। তার মানে অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করতে হবে একটা। 2 নম্বর হচ্ছে ধরো আর্থিক অবস্থার পরিবর্তন হবে, দুইটি পক্ষ থাকবে, এত কিছু জানা লাগবে না। যদি দেখো যে শুধুমাত্র অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ যোগ করা যায়, হ্যাঁ, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যদি দেখো যে অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করতে পারতেছ, তখনই সেটা কি হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা ঘটনা একটা লেনদেন, সরি, লেনদেন প্রত্যেকটাই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা কি লেনদেন না। লেনদেন হতে, লেনদেনের উৎপত্তি কই থেকে, ঘটনা থেকে, তাই না? ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। ওকে, ঘটনাটা যদি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো তাহলে সেটা লেনদেন হয়ে যাবে। এটা গত বছরের তুলনায় এবছরে বিক্রি 7,000 টাকা কম হয়েছে, এখানে জাস্ট কি করছে, তুলনা করছে, মানে কম্পেয়ার করছে, এখানে কোনো লেনদেন হয় নাই। অর্থের অঙ্কের পরিমাপ যোগ্য, পরিমাপ কোনো পরিমাপ করা যাবে না এটাকে। ওকে, সর্বশেষ কোশ্চেন, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা। সো এই কোশ্চেনটা তোমরা নিজেরা আনসার করো। এখন দেখো, তোমরা ভাবতে পারো যে ভাইয়া আপনি আমাদের নতুন কোশ্চেন কেন সলভ করালেন না, আমি ঘুরে ফিরে কেন এই কোশ্চেনগুলো সলভ করলাম। যেমন গতকালকে আমরা 23 তোমাদের 24-25 সেশনের কোশ্চেনগুলো সলভ করাইছি, এবং ওইটা সলভ করার একটা রিজন যে তোমাদের আসলে কোশ্চেনটা কেমন হয়। ঠিক আছে, এবং তোমরা জানো শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় করে ব্যাপারটা এমন না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন রিপিট করতেছে, প্রিভিয়াস থেকে হুবহু কোশ্চেন কমন আসতেছে। তো তোমাদেরকে আবারও বলবো, তোমরা ঢাবির জন্য ঢাবির কোশ্চেন ব্যাংক পড়ো, ওই প্যাটার্নে প্র্যাকটিস করো। কোশ্চেন যদি সবগুলো চেঞ্জ করে দাও, সিকোয়েন্স কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, সেখান থেকে প্র্যাকটিস করো। আমি তোমাদের এত এত বেশি ক্লাস নিছি এবং এই পর্যন্ত পেইড বেসে পড়াইছি, ফ্রি ক্লাসে এত ফ্রি ক্লাস নিছি, এখন সব কোশ্চেন তোমাদের মুখস্থ হয়ে গেছে।
তাই না? এবং অনেক কোশ্চেন নতুন করে তৈরি করে ওই কোশ্চেনগুলো তোমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে, এবং আমার কাছে এখনো এত এত কোশ্চেন আসছে, যেটা প্রিভিয়াস ইয়ারে ধরো জগন্নাথ বলো, জাহাঙ্গীরনগর, 7 কলেজ বলো, মানে সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে। তো এইগুলো সলভ করা হচ্ছে, আলটিমেটলি তেমন একটা লাভ হবে না। তো তোমাদের জাস্ট পড়ায় যাতে তোমরা একটা মানে পড়ায় ফিরতে পারো, পড়ায় যাতে তোমরা ব্যাক করতে পারো, এবং যাতে হচ্ছে নতুন করে সুন্দর একটা প্রিপারেশনের পরীক্ষা দিতে যেতে পারো, এই জন্য হচ্ছে তোমাদেরকে এই ক্লাসগুলো আমরা নিতেছি। তো বাসায় পড়ো, দিন শেষে তুমি নিজে না পড়লে কখনো হচ্ছে আউটপুট পাবে না, এবং সেটা কখনোই ফ্রুটফুল হবে না প্রিপারেশনটা। ওকে, তো এখন আসি, তোমাদের ইংরেজিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি জাস্ট হচ্ছে তোমাদের যে রুটিন করে দিব ব্যাপারটা এমন না, কারণ রুটিন সম্পূর্ণটা তোমারটা তুমি করবা। এই রুটিন হচ্ছে নিজেরটা নিজে করবা। তারপরও যদি তুমি এইটুকু করতে পারো যে 11টা 11:30 মতো ঘুমাবে, 12টার মধ্যে বা 12টার মধ্যে যদি ঘুমিয়ে যেতে পারো, অ্যাটলিস্ট ধরো তুমি যদি সকালে 5টায় উঠতে পারো, এর মধ্যে 5টার জন্য উঠার জন্য যদি 11টায় ঘুমাতে হয়, তাহলে 11টায় ঘুমাও। 5টায় উঠতে পারলে বেস্ট, তুমি হচ্ছে 5টা থেকে একটা না 7টা পর্যন্ত পড়তে পারো, ঠিক আছে? বা এটাও করতে পারো 6টা থেকে 8টা পর্যন্ত পড়তে পারো। ওকে, বা 6টা 30 থেকে 8টা 30 পর্যন্ত পড়তে পারো, বা 9টা পর্যন্ত। এটা জাস্ট কি করবা, সকালে বিশেষ করে সকাল টাইমটা তোমরা ইংরেজি পড়বা, এবং ইংরেজি মেমোরিজিং পার্টগুলো পড়বা, ঠিক আছে? এখানে আমি একটু লেখাটা এলোমেলো হয়ে যাচ্ছে, লেখাটা বোঝা যাচ্ছে না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে ইংরেজি পড়বা, যেমন অ্যাটলিস্ট যদি ধরো 6টা 30 থেকে 8টা 30 2 ঘন্টা, তুমি ধরো আরেকটু বাড়াতে পারো, 2.5 ঘন্টা হতে পারে। তো এরকম যদি হয়, এখানে তুমি অ্যাটলিস্ট মেমোরিজিং পার্ট পড়ো হচ্ছে 1 ঘন্টা। কেন বলতেছে 1 ঘন্টা? কারণ দেখো কি, তোমার 1 ঘন্টা মেমোরিজিং পার্ট পড়াই লাগবে, কারণ মেমোরিজিং পার্ট থেকে কোশ্চেন বেশি আসে। আমরা 7টা দেখি, 7টা এমসিকিউ মেমোরিজিং পার্ট থেকে আসে, তাই না? তো মেমোরিজিং পার্ট একটু বেশি পড়া লাগবে, এটা 1 ঘন্টা পড়ো, গ্রামার পড়ো 1.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা প্রতিদিন পড়ো ভাই। সকালে যদি তুমি রেগুলার এভাবে ইংরেজি পড়তে পারো, তোমার যে একটা টার্গেট ধরো টপিক আছে 10টা, এবং ধরো মেমোরিজিং পার্ট আছে যতগুলো এমসিকিউ, বা তুমি অন্যান্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছো, এগুলো টার্গেট করে এগুলো অবশ্যই অবশ্যই শেষ করতে পারবা, ঠিক আছে? এখন যদি এলোমেলো ভাবে পড়ো, যেমন আজকে সকালে ইংরেজি পড়ছো, কালকে আবার বাংলা পড়তেছো, পরের দিন আবার হিসাব বিজ্ঞান পড়তেছো, তাহলে আলটিমেটলি দেখবো যে এখান থেকে তুমি ভালো একটা আউটপুট পাবে না। এখন আসে, ধরো একটা ব্রেক দিয়ে, ধরো 9টা থেকে 10টা 1 ঘন্টা ব্রেক দিয়ে আবার 10টা থেকে তুমি পড়ো, 10টা থেকে 12টা পর্যন্ত পড়ো, অথবা ধরো 9টা 30 থেকে 12টা পর্যন্ত পড়ো। এই সময়টা তোমরা কি করবা, সবাই বাংলা পড়বা। এই সময়টা কি করবে, এই সময়টা হচ্ছে বাংলা পড়বা। ওকে, এবং হচ্ছে পরবর্তীতে গিয়ে দুপুরে তোমরা একটা স্লট রাখবা, ওই সময়টা তোমরা হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং পড়বা, ঠিক আছে? ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স, এই 3টা সাবজেক্ট পড়বা। রাতে গিয়ে হচ্ছে তোমরা হচ্ছে অ্যাকাউন্টিং পড়বা, ঠিক আছে? রাতে হচ্ছে তোমরা কি করবে, অ্যাকাউন্টিং পড়বা। তবে যেহেতু এখানে মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স আছে, বিকাল টাইমে যেহেতু হচ্ছে একটু মানে ঘুম ঘুম চলে আসে, তো বিকালে হচ্ছে তোমরা এটা রাখতে পারো যে মার্কেটিংটা রাখতে পারো, এবং সন্ধ্যার আগে বিশেষ করে ওই সময় তোমরা হচ্ছে বাংলার বিরোচন অংশটা পড়বা, ঠিক আছে? রাতে গিয়ে হচ্ছে তাহলে ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এভাবে নিজের মতো করে নিজের হচ্ছে সুন্দর করে রুটিনটা। ভাই আমি আপনার রুটিনটাই ফলো করব। আচ্ছা, আমি তো রুটিনটা করে দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমাদের একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে? এইভাবে করো তাহলে। তো সকালে ইংরেজি 2.5 ঘন্টা অ্যাটলিস্ট, বা 3 ঘন্টা পড়তে পারলে এটা আর ভালো, কারণ ইংরেজিতে একটু বেশি সময় দেওয়া লাগবে। ধরো 3 ঘন্টা ইংরেজি, 2 ঘন্টা কি, 2 ঘন্টা হচ্ছে বাংলা, কত হইলো? 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, ঠিক আছে? অ্যাটলিস্ট 1.5 ঘন্টা হচ্ছে তোমার মার্কেটিং বা ফাইন্যান্স, যার যেটা আছে, মার্কেটিং পরে 1.5 ঘন্টা ওখানে, আর হচ্ছে 30 মিনিট হচ্ছে বিরোচন অংশ। তার মানে এখানে আবার 2 ঘন্টা হয়ে যাবে, তাহলে 5 আর 2 কত, 7 ঘন্টা। অ্যাকাউন্টিং পরে হচ্ছে ধরো 2.5 ঘন্টা, ম্যানেজমেন্ট হচ্ছে কত ঘন্টা, 1.5 ঘন্টা, তার মানে 2.5 আর 1.5 ঘন্টা 4 ঘন্টা। তাহলে ওখানে 7 আর 4 কত হয়, 11 ঘন্টা হয়ে যায়। আমাদের 11 ঘন্টা পড়া লাগবে না, 10 ঘন্টা পড়লে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যাকাউন্টিংটা আর হচ্ছে ম্যানেজমেন্ট, এই দুইটা ব্যালেন্স করে তোমরা 3 ঘন্টা পড়বা। যদি অ্যাকাউন্টিং 2 ঘন্টা পড়ো, ম্যানেজমেন্ট 1 ঘন্টা পড়লে যথেষ্ট, ঠিক আছে? এটা নিজেদের মতো ব্যালেন্স করে পড়বা, কোন সাবজেক্ট কতটুকু গুছানো আছে এটুকু এভাবে পড়ো তোমরা, এই কয়েকদিন একটু বেশি বেশি পড়ো। আর এভাবে যদি তুমি 1 সপ্তাহ পড়তে পারো, আমি যেটা বললাম এভাবে, তাহলে আলটিমেটলি তোমার একদম পুরো বইটা রিভিশন হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন তোমার পড়তে ভালো লাগবে। কেন ভালো লাগবে? এখন আলটিমেটলি যে কোনো সাবজেক্টের ম্যাথ সলভ করতে গেলে, ইংরেজি একটা কোশ্চেন সলভ করতে গেলে তুমি পারবা না বা আটকে যাবে, এবার তেমন না, সব কিন্তু পারা, সব হচ্ছে তোমার কি পড়া আছে, জাস্ট রিভিশন দিবা। রিভিশন দিতে অনেক বেশি ভালো লাগে, তাই না? সো রিভিশন দাও। যদি 10 ঘন্টা অনেক বেশি হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট রাখতে গেলে অ্যাটলিস্ট 10 ঘন্টা পড়া লাগবে, ঠিক আছে? সেইভাবে হচ্ছে তোমরা একটু কন্টিনিউ করো 7-8টা দিন, আর নিজেরা একটু এই পড়াশোনাটা শেষ করে রিভিশন দেওয়ার ট্রাই করো। একটা ডে তোমরা রিভিশন ডে রাখতে পারো, সেটা হচ্ছে ফ্রাইডে। এই ফ্রাইডে হচ্ছে তোমরা কি করতে পারবা, এই সারা সপ্তাহে যা পড়ছো
এটার জন্য রিভিশন দিবা। হ্যাঁ, রিভিশন দিবা, বুঝতে পারছো? ফ্রাইডেতে হচ্ছে রিভিশন দিবা আর হচ্ছে এক্সাম দিবা, একটা ডেমো এক্সাম দিবা। যেমন ধরো এই 5 দিন পরে ফ্রাইডেতে হচ্ছে তুমি সকাল টাইমে যদি পরীক্ষা দাও, বা এটা তোমার উপর ডিপেন্ড করবে, সকালে পরীক্ষা দিবা না হচ্ছে রাতে পরীক্ষা দিবা, তার মানে রিভিশনটা দিয়ে 1 সপ্তাহের পড়া, তারপর হচ্ছে কি করবে, একটা এক্সাম দিবা। হ্যাঁ, একটা এক্সাম দাও, যেই তোমার মডেল টেস্ট আছে বা যেভাবে কিছু কোশ্চেন কালেক্ট করে এক্সাম দাও। আর আমরা যদি এক্সামের ব্যবস্থা করি, এখান থেকে তো কিছু এক্সাম দিতে পারবা। ওকে, সো রুটিনটা সম্পূর্ণটা ডিপেন্ড করো তোমার উপর, তোমার মতো করে তুমি তৈরি করো। মেন হচ্ছে ইউটিলাইজ করাটা, তুমি কতটুকু রুটিনটা মেনটেন করতে পারতেছো, এটা হচ্ছে সবচেয়ে বড় 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 বিষয়। এই জন্য রুটিনটা যদি সময় আরো কমও দাও, যদি তুমি 7 ঘন্টাও দাও, 6 ঘন্টাও দাও, ডাজেন্ট ম্যাটার, বাট এটা তুমি হচ্ছে রেগুলারলি কন্টিনিউ করো। তুমি যদি কনসিস্টেন্সি যদি হচ্ছে ধরে রাখতে পারো, তাহলে অবভিয়াসলি পড়ায় অনেক ইমপ্রুভ করতে পারবে এবং সুন্দর করে কাভার করতে পারবা, মানে গুছানো ভাবে তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা। এই জন্য সুন্দর একটা রুটিন তৈরি করে দেন রুটিন অনুসারে নিজে পড়াশোনা করে সবাই। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করতেছি ক্লাসটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে দেখা হবে আবারও, আবার হয়তো দেখা নাও হতে পারে। যেমন আমারও এক্সাম 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, তারপর আমি ট্রাই করবো তোমাদের আরেকটা ক্লাস নেওয়ার, যদি পসিবল হয়। মিনি ম্যারাথন, ঠিক আছে, মিনি ম্যারাথন, ছোট্ট একটি ম্যারাথন নিব, এবং দেখতে দেখতে তোমাদের সাথে আমাদের জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? যেমন আমাদের আরো আগে শেষ হয়ে যেত, যখন আমাদের গুচ্ছ এক্সাম হলো, গুচ্ছের মাধ্যমে তোমাদের সাথে আমাদের জার্নি শেষ হতো। তো তোমাদের সাথে আমাদের জার্নিটা অনেক বড় ছিল, তাই না? অনেক বড় ছিল। যারা এইচএসসি তে আমাদের ওয়ান শট ব্যাচের আসো, তারা অলমোস্ট আমাদের সাথে প্রায় 2 বছর ধরে আসো, এমন স্টুডেন্ট আসো অনেকে। এবং যারা এখানে তোমরা আসো, এরাও মোটামুটি অনেকদিন ধরে আসো। তো ইনশাল্লাহ যারা রেগুলার পরিশ্রম করতেছো, অনেক স্বপ্ন, সবার স্বপ্নগুলো পূরণ হোক এই কামনা করি, এই দোয়া করি। আর সবাই হচ্ছে এডুকেশনকে মনে রেখো, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই তোমার ছোট ভাই বোন যারা আছে, এদেরকে তোমরা রেফার করবা এডুকেশনে পড়ার জন্য, বিকজ এটা কেমন প্ল্যাটফর্ম, টিচাররা কেমন পড়ায়, হ্যাঁ, কেমন ম্যাটেরিয়ালস দেয়, এটা তোমরা ভালো করে জানো। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই তোমরা যদি তোমার এক ছোট ভাইকে এডুকেশনে ভর্তি করাও, সে যাতে প্রতারিত না হয় এমন এক প্ল্যাটফর্মে কি তোমার অবশ্যই ভর্তি করানো উচিত। তো সেই হিসাবে যদি তোমাদের কাছে মনে হয় যে না, এডুকেশন হচ্ছে তার জন্য বেস্ট হবে এবং এখান থেকে প্রিপারেশন নিলে সে ভালো কিছু করতে পারবে, তাহলে অবশ্যই তোমার ভাই বোন, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে অবশ্যই এডুকেশনে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করবা। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ইনশাল্লাহ সবার জন্য দোয়া, শুভকামনা থাকবে। যেহেতু হচ্ছে নামাজের টাইম, নামাজ আজান দিবে এখনই, তো তোমরাও দোয়া করবে আমাদের জন্য, আমরাও যাতে হচ্ছে তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে ভালো সার্ভিস দিতে পারি, এবং আমরাও যাতে হচ্ছে, আমাদের সবারই স্বপ্ন আছে। তোমরা এখন আপাতত টার্গেট করতেছো আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমরা আবার যারা হচ্ছে এখন ইউনিভার্সিটিতে আছি, তারা চাচ্ছি যে আমরা আমাদের, ধরো প্রত্যেকের একটা ড্রিম আছে যে আমি আমার এই জবটা, এটা আমার ড্রিম জব। তো এটা পূরণের জন্য সবাই চেষ্টা করতেছে, প্রত্যেকটা মানুষের এই মানে ধাপে ধাপে কি তার ড্রিমটা চেঞ্জ হয়, তাই না? যেমন তোমাদের এখন ড্রিম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, পরবর্তীতে আবার আরেকটা ড্রিম আসবে, হ্যাঁ হবে। তো এরকমই, তো সবাই যাতে সবার স্বপ্নগুলো পূরণ করতে পারে, এই জন্য আমাদের জন্য দোয়া করবা, আমরাও যাতে আমাদের যে টার্গেট, আমাদের যাতে গোল, সেটাও যাতে আমরা পূরণ করতে পারি। ঠিক আছে, এবং আমাদের ক্যাম্পাসে যারা আসবে সবার সাথে দেখা হবে, কথা হবে। আর যারা হচ্ছে পার্মানেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবে, তাদের সাথে তো সবসময় দেখা হবে। এবং যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদেরও ছোট করে দেখার কোনো রিজন নাই, যার যার অবস্থান থেকে সে বেস্ট। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভালো, এবং সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা, লাগবে শুধু ইচ্ছা শক্তিটা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো ভাইয়া পুরা। ইসরা আমাদের আইসিইউ 1 থেকে আছে না?